বাস্তু নিয়ে একদম শর্টে টপ 5 টিপস। অনেকে দেখবেন যে এই ঈশান কোণে মৃত ব্যক্তির ছবি রেখে দিয়েছে, এনার্জিটাকে ড্রেন করছে। নজর কি সত্যি লাগে? সত্যিই লাগে। হওয়া কাজ হয়নি, সাইন করা প্রজেক্ট হয়নি। হাতের আয়তন, সাইজ, এগুলোতে কি ক্যারেক্টারিস্টিক্স লুকিয়ে থাকে? কেরিয়ারের লাইন যদি আমরা বলি, যত বড় হবে, যত লম্বা হবে, সে কিন্তু বেশি স্টেবল জায়গায় থাকবে। আমরা হয়তো আমাদের ঠাকুমা দিদার কাছে শুনেছি, হাতে তিল মানে সে খুব আর্টিস্টিক, মাথায় তিল মানে ইন্টেলিজেন্ট, বা পায়ে তিল মানে হচ্ছে সে কিন্তু ভ্রমণ করবে, বড় হয়ে বিদেশ যাবে। এমন কোনো জিনিস আছে যেটা বাড়িতে রাখা অ্যাকচুয়ালি আনলাকি, যেটা বাড়িতে রাখাই উচিত না? যেমন ধরো ভাঙা চোরা জিনিস, অনেক ফটো ফ্রেম আছে, অনেক স্টপ ক্লকস রয়েছে যেগুলো হয়তো কাজই করছে না, খুব একটা শুভ নয়, কেন কি ওটা নেগেটিভিটিকে ইনভাইট করছে। কেমন আছেন বলুন আরো একবার আমাদের হ্যাঁ, এপিসোডে খুব আপনাকে ভালো, স্বাগত। খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ। দিস ইজ মাই থার্ড টাইম যে আমি তোমার পডকাস্টে আসছি, এবং মানুষের এত ভালোবাসা আমাকে প্রেরণা দেয়, এবং আমি কাজ করে যাচ্ছি। মানে কমেন্টস এত আসে, কল এত আসে যে ম্যাম এত পজিটিভ, এইগুলো শুনতে আমার যে এত ভালো লাগে, এবং তুমি ইনভাইট করেছো, অবশ্যই আমার খুব ভালো লাগছে এসে। আমার কোথাও গিয়ে মনে হয় যে যেরকম একটা বিষয় আছে যে কথায় বলে না যে ডাক্তার কতটা চিকিৎসা করলেন, তার থেকেও একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডাক্তারের সাথে আমার ব্যবহার বা সখ্যতাটা কেমন হলো। একদম। সো কোথাও গিয়ে মানুষ আপনার মধ্যে এই পজিটিভিটিটা ফিল করেছে বা একাত্ম বোধ করতে পেরেছে বলেই হয়তো এতটা আমার মনে পজিটিভ হয়, এবং রেসপন্স। মানুষ তো একটা সমস্যার জন্য আসছে, আমি সবসময় মনে করি যে তার সঙ্গে আমি কি ডেলিভার করছি এবং তার প্রবলেমটা কিভাবে আমি ডিল করছি, এটা খুব ইম্পর্টেন্ট। কেন কি সে কোনো প্রবলেমের জন্যই আমার কাছে আসছে, তার মানসিক অবস্থা স্টেবল নয়। তো আমি কি বলছি, কেমন করে কনসালটেশনটা করছি, সেই ইম্প্যাক্টটা কিন্তু তার অনেকক্ষণ থাকছে। তো চেষ্টা করি যাতে মানুষকে পজিটিভ রাখতে পারি। আপনি আমাকে ওভারঅল আজকে একটু মানে একটু বড় বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব, শুধু বাস্তুতেই আমরা আটকে থাকবো না। আমার মনে হয় যে ধরুন অনেক সময় আমরা শুনি যে বিভিন্ন মানুষ বিভিন্ন কিছু দেখে বিচার করেন, কখনো কখনো বিভিন্ন শারীরিক চিহ্ন দিয়ে বিচার করেন, কোথায় তিল আছে বা ইত্যাদি। কখনো আমি দেখেছি মানুষ কিভাবে হাসেন বা ব্যবহার করেন সেগুলো দিয়ে বিচার করেন। এগুলো দিয়ে কি অ্যাকচুয়ালি মানুষ চেনা কিছুটা হলেও সম্ভব? সম্ভব, কেন কি এইটা অ্যাকচুয়ালি উল্লেখ করা আছে সমুদ্রিক শাস্ত্র বলে একটা পুরাণ রয়েছে, আমাদের বেদ পুরাণ শাস্ত্র যেটা রয়েছে, সেখানে কিন্তু স্পেসিফিক্যালি এই তিল আমাদের বডিতে যেখানে মূল বা তিল যেটা বলা হয় সেইটার ব্যাপারে উল্লেখ করা রয়েছে, হস্তরেখার ব্যাপারে উল্লেখ করা রয়েছে, এবং একটা মানুষের ফেসিয়াল রিডিং করে তার পার্সোনালিটি কিভাবে বলা যেতে পারে, সে কেমন প্রকৃতির মানুষ, এটা কিন্তু সেই সমুদ্রিক শাস্ত্রতে কিন্তু বলা রয়েছে। তো অনেকটা সত্য। হ্যাঁ, পুরোপুরি হয়তো 100% মিলবে না, তার জন্য হয়তো আরও প্যারামিটার্সগুলোকে আমাদেরকে যাচাই করে দেখতে হবে। যেমন ধরো তিলটাই বলি আমি। যেমন ধরো, যাদের কারোর, তুমি হয়তো শুনেছো আমাদের ঠাকমা দিদার কাছে, নাকে তিল মানে খুব রাগ, রাগ হবে, বা হাতে তিল মানে খুব ভালো রান্না হবে তার হাত দিয়ে, বা পায়ে তিল মানে হচ্ছে সে কিন্তু ভ্রমণ করবে, বড় হয়ে বিদেশ যাবে। তো এই যে কথাবার্তাগুলো আমরা হয়তো আমাদের ঠাকুমা দিদার কাছে শুনেছি, অনেকটা কিন্তু দেখা যাবে যে সত্য, হয়তো তক্ষুনি হলো না, কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে হাতে তিল মানে সে খুব আর্টিস্টিক, বা তার মধ্যে হয়তো কোনো গুণ রয়েছে। তো অ্যাকচুয়ালি সায়েন্টিফিক্যালি তুমি যদি এটাকে দেখো, তাহলে এটা হচ্ছে একটা মেলানিন, যেটা আমরা বলি সায়েন্সে পিগমেন্টেশন, ক্লাস্টার অফ পিগমেন্টেশন থেকে সেই তিলটা হচ্ছে সায়েন্টিফিক যে ব্যাখ্যাটা। কিন্তু অ্যাস্ট্রোলজিক্যালি, অথবা ধরো এই সামুদ্রিক পুরাণ যেটা আমি বললাম শাস্ত্র, এখানে কিন্তু বলা রয়েছে একটা ক্যারেক্টারিস্টিক্স কিন্তু জানা যায় যে এই এই যেখানটা, এই চিহ্নগুলো দেখে? হ্যাঁ মানে তার হয়তো ফোরহেডে তিল রয়েছে, সে কিন্তু খুব ইন্টেলিজেন্ট হবে, দেখবে খুব মাথায় বুদ্ধি। অনেকের কাছে হয়তো শুনেছো যে ফোরহেডে তিল রয়েছে, ডান দিক হোক বা দিক হোক, মাথায় তিল মানে ইন্টেলিজেন্ট, পড়ে না বা খাটে না, কিন্তু হয়তো ইন্টেলিজেন্ট। তো এই যে
তিলের যে কোন জায়গায় তিলটা রয়েছে সেটা কিন্তু অনেকটা ম্যাটার করে, আমি বলবো একদম করে আপনি না তা একটা নয়। একটা কথা বলুন, সেটা হচ্ছে যে যেরকম তিল আছে সেরকম তো হস্তরেখা নিয়েও মানুষের একটা বিশাল এখনকার দিনে একটা উৎসাহ বাড়ছে। হাতের যে ধরুন আঙুলের মাপ বা হাতের আয়তন, সাইজ, এগুলোতে কি ক্যারেক্টারিস্টিক্স লুকিয়ে থাকে? ক্যারেক্টারিস্টিক্স লুকিয়ে থাকে, এবং হাতের হস্তরেখা তো একটা অনেক বড়, যেটাকে আমরা বলি পামিস্ট্রি বা পামোলজি। তো এটা একটা বিশাল বড় একটা স্টাডি, এটা আলাদা করে আমাদের প্রচুর শাস্ত্র রয়েছে যেখানে হস্তরেখা অনেকেই বিচার করেন। তো এটার একটা আলাদা মহাদশা থাকে, রিলেশনশিপের একটা লাইন থাকে, আয়ুর লাইন থাকে। হ্যাঁ, মানে এই মহাদশাগুলো কিন্তু আবার ক্যালকুলেটিভ। তো হস্তরেখা কিন্তু স্টে করে, কারুর হয়তো লম্বা আঙুল রয়েছে, বা হাতের সাইজটা যেটা তুমি বললে যে তার আয়ত্ত, তার মান, এগুলো কিন্তু বিচার করা সম্ভব, এবং অনেকটা এখান থেকেও ক্যারেক্টারিস্টিক্স বোঝা যায়। যেমন ধরো হস্তরেখার কথাই যদি আমি বলি, আমাদের রিলেশনশিপ এই যে এই লাইনটা থেকে আমরা এখানে কেরিয়ারের লাইনটা হচ্ছে এই যে লম্বা যেটা আসে। তো যার যেমন লম্বা লাইন থাকবে, কেরিয়ারের লাইন যদি আমরা বলি, যত বড় হবে, যত লম্বা হবে, সে কিন্তু বেশি স্টেবল জায়গায় থাকবে। এবার ধরো কোনো লাইনে ব্রেক আসছে, বা হয়তো ব্রেক হয়ে আবার কন্টিনিউ হচ্ছে, হুম। হতে পারে একটু আনস্টেবল হলো কিন্তু আবার ঠিক হয়ে গেল। তো ওই যে প্রবলেমটা আসছে, ব্রেকেজ অফ লাইন, ওই প্রবলেমটা আসবে আবার ঠিক হয়ে যাবে। আয়ু রেখাটা কিরকম ডিপেন্ড করে? আয়ু রেখাটা অবশ্যই, এটাও তো একটা শাস্ত্র। তো অনেকে দেখবে বলা হয় এই যে লাইনটা রয়েছে, এই যে লাইনটা রয়েছে, এই লাইনটা আয়ু রেখা বলা হয়। এবং অনেকে ভয় পেয়ে যায় যে একটু ব্রেক হয়ে গেল তার মানে আমার আয়ু কম। বা অনেকের ক্ষেত্রে আমি শুনেছি যে আমার তো এইটুকুনি রেখা রয়েছে, তারপরে আর রেখাটা দেখাই যাচ্ছে না, তার মানে কি আমার আয়ু কম? একদমই নয়। তো শুধু হাতের বিচার করে হবে না, জন্মছকটাও দেখতে হবে, অবশ্যই সেটাও ইম্পর্টেন্ট। কিন্তু অনেক সময় কি হয়, ব্রেক হয়ে আবার কন্টিনিউ হয়, তার মানে সেখানে হয়তো কোনো ফাঁড়া আছে, বা চোট ফাঁড়া দুর্ঘটনা রয়েছে, হয়তো হেলথে কোনো সমস্যা হলো, আবার সে রিকভার করে গেল। তো দ্যাট ইজ দিস লাইন সেজ। হাতের হাতের যখনই কথা হয় সবাই না হাতটা ঘুরিয়ে এইখানে এরকম ভাবে দেখে কতটা দাগ আছে, মানে এই যে রিলেশনশিপের রেখা, রিলেশনশিপ এইটা অ্যান্ড কোথায় থাকে বাচ্চা, হাতের? হ্যাঁ। হ্যাঁ। এই যে এই লাইনটা অ্যাকচুয়ালি রিলেশনশিপ মানে ম্যারেজ এবং বাচ্চা কাচ্চা। তো এই ব্যাপারটা দেখা হয় যে কার কটা বাচ্চা হবে। হ্যাঁ, এখানে কি মানে দুটো দাগ মানে দুটো বিয়ে এরকম ব্যাপার আছে না না? না, এরকম কিছু না, দুটো দাগ মানে দুটো বিয়ে নয়। একটা হচ্ছে ম্যারেজের দাগ থাকে, আর ম্যারেজের আশেপাশে যেটা থাকে ওটা চিলড্রেন থাকে। হুম। তো এবার বলা হয় যে যদি দুটো বাচ্চা থাকে কি একটা বাচ্চা থাকে ওরম। কিন্তু আচ্ছা। এটা দেখতে হবে যে দুজনের হাতে কিরকম পজিশন রয়েছে, শুধু ওকে। একজনের হাত থেকে এটা সম্ভব নয়। অ্যাকচুয়ালি পামোলজি বা পামিস্ট্রি একটা বিশাল সাগর। তো এটার সূক্ষ্ম সূক্ষ্ম মানে সহজে না। রয়েছে না, না, মানে আমরা এই ভিডিও থ্রু দিয়ে পুরোপুরি এত ভাবে সহজে বলতে ওটার জন্য পারবো না। আলাদা এপিসোড লাগবে। একদম তো আলাদা এপিসোড এখানে লাগবে। আরেকটা জিনিস জিজ্ঞেস করি, যে যখনই জ্যোতিষশাস্ত্র বা এগুলো নিয়ে বিচার করা শুরু হয় তখন একটা জিনিস আসে, সেটা হচ্ছে রাশি। হুম। তো এই অনেকেই জিজ্ঞেস করে যে কোন রাশির জাতক জাতিকাদের জন্য ব্যবসা ভালো, কার জন্য রাজনীতি ভালো, কার জন্য চাকরি ভালো, এরকম কি কিছু স্পেসিফিক ব্যাপার আছে? আমি বলবো শুধু রাশি রাশি স্পেসিফিক বলা ভুল হবে। তার কারণ আমরা রাশি যখনই শুধু বলছি, এটা একটা অ্যাভারেজ প্রেডিকশন করছি যে এই রাশির এমন একটা ট্রেডস দেখাচ্ছে। কিন্তু প্রত্যেকের জন্মছক আলাদা, প্রত্যেকের কম্বিনেশন আলাদা। তবে আমরা কিছু কমন ক্যারেক্টারিস্টিক্স পাই, যেমন মেষ রাশি বা তুলা রাশি। তো এই বছরটা 2026-এ যেমন মেষ, তুলা, ধনু এদের জন্য কিন্তু ভালো হতে চলেছে 2026। এটা আমি তোমার বছরের শুরুতেও যে আমরা পডকাস্টটা করেছিলাম ওখানে আমি বলেছিলাম যে লিও অলসো গেট বেনিফিট, কেন কি 2026 রবির বছর। এবং যেমন মেষ রাশি, তারা কিন্তু প্রচণ্ড কারেজিয়াস নেচারের, হয়তো আমরা নেচারটা বুঝতে পারবো, কিন্তু তারা যে বিজনেসে সাকসেসফুল হবেই কিনা এটা জন্মছক বলবে। আচ্ছা। যেমন তুলা রাশি, তুলা রাশির যে সাইনটা সেটা হচ্ছে ব্যালেন্সিং একটা সাইন। হ্যাঁ, তো তুলা রাশি কিন্তু প্রচণ্ড ডিপ্লোম্যাটিক হয়। ডিপ্লোম্যাটিক ইন দ্য সেন্স, তারা কিন্তু খুব ভালো ব্যালেন্স করতে মানে জানে, সবাইকে সঙ্গে নিয়ে চলতে সবাইকে পারে। সঙ্গে নিয়ে চলতে পারবে। বৃষ রাশি কিরকম? বৃষ রাশি শুক্রের একটা রাশি, তো প্রচণ্ড চার্মিং এবং ট্যালেন্টেড হয়, শিল্পকলা গুণ তার মধ্যে থাকতে পারে, কেন কি শুক্র তার কারক গ্রহ। সে নাচ গান আঁকা আবৃত্তি গানের সাথে যুক্ত থাকতে পারে। তো এটা সবার ক্ষেত্রে কম বেশি হবে।
কারুর ওকে। ক্ষেত্রে প্রচন্ড বেশি হবে, কারুর ক্ষেত্রে হয়তো আচ্ছা, হালকা এবার কিছু একটা হলো। জিনিস বলুন, এই যে যখন রাশি হুম। ঠিক করা হয়, আমরা যারা খুব বেশি জ্যোতিষ চর্চা নিয়ে বুঝি না, আমরা ছোটবেলায় কি করতাম, খবরের কাগজে একটা জন্ম ডেট দেয়া থাকতো, সেই অনুযায়ী রাশি লেখা থাকতো। হ্যাঁ, মানে এপ্রিলের এত থেকে মের এত তারিখ টরাস, তারপরে মের এত তারিখ থেকে জুনের এত তারিখ একটা রাশি। তো ওইভাবে কি সত্যি রাশিটা বোঝা সম্ভব, নাকি ওটা জন্ম ছক অনুযায়ী আলাদা বিষয় জন্মছক। আছে? দেখো, একটা হয় সানশাইন, একটা হয় মুন সাইন। তো আমরা ভেদিক অ্যাস্ট্রোলজিতে মুন সাইনটাকে নিয়েই চলি। তো মুন সাইন মানে হচ্ছে চন্দ্র তোমার জন্মছকে যেখানে বসে রয়েছে সেটাই হচ্ছে রাশি, এবং এই রাশিটা হচ্ছে জন্ম সময় অনুযায়ী, নট মান্থ অনুযায়ী। আমরা যেটা ওই খবরের কাগজে ছোটবেলায় দেখতাম ওটা হচ্ছে মান্থ অনুযায়ী, এবং ওটা সানশাইন, মানে এই মাসে সূর্য এই রাশিতে রয়েছে মানে সবারই ওই রাশি, কিন্তু অ্যাকচুয়ালি নয় সেটা। হুম। যেমন রবি অক্টোবর মাসে যে রাশিতে রয়েছে সবারই তো সেম রাশি হবে, কিন্তু জন্ম ছকে যখন ট্যালি করে দেখা হচ্ছে যে না, এর তো 5টায় জন্ম, আলাদা রাশি, আবার কারুর হয়তো অন্য ডেটে জন্ম, অন্য রাশি। তো এটা ডিপেন্ড করে। আপনার কাছে আরেকটা বিষয় নিয়েও আসি, কারণ একজন বাস্তুবিদের কাছে বাস্তু নিয়ে একটু কথা বলবো না, এটা তো হয় না। মানে আপনার বিভিন্ন পডকাস্ট দেখে আমাকেও যে প্রশ্নটার সম্মুখীন হতে হয়, মানে মাঝে মাঝে লোক আমাকেও বাস্তুবিদ ভেবে ফেলে, যেটা ভুল। তো সেটা হচ্ছে যে যে প্রশ্নের সম্মুখীন হতে হয় সেটা হচ্ছে যে এমন কোনো জিনিস আছে যেটা বাড়িতে রাখা অ্যাকচুয়ালি আনলাকি, যেটা বাড়িতে রাখাই উচিত না, হয়তো আমরা আমাদের অজান্তে রেখে হুম ফেলছি খুব হুম হুম ক্যাজুয়ালি, হুম। সেরকম কি কিছু বিষয়বস্তু থাকে? হ্যাঁ, প্রচুর আছে এরকম। ধরো বাস্তুতে এমন কোনো জিনিস যেটা নেগেটিভিটিকে ইনভাইট করছে, এমন কোনো জিনিসই রাখা উচিত নয়। যেমন ধরো ভাঙা চোরা জিনিস, অনেক ফটো ফ্রেম আছে, অনেক স্টপ ক্লকস রয়েছে যেগুলো হয়তো কাজই করছে না, হ্যাঁ, রেখে দেওয়া হয়েছে। তো এগুলো আবর্জনার মতনই রয়েছে। বা কোনো ফ্রেম এমন রয়েছে যার মধ্যে ঝগড়া হচ্ছে, বা এমন কোনো ওয়ারের ফটো যার মধ্যে খুব লড়াই ঝগড়া হচ্ছে, এমন কিছু অ্যান্টিক অনেকে রেখে দেয়, কিন্তু আমি বলবো খুব একটা শুভ তা কিন্তু বা নয়। এই কঙ্কাল গোছের কিছু? একদম একদম, মানে ওটা পেন্টিংয়েও হতে পারে বা কোনো মডেলেও হতে পারে, খুব একটা শুভ নয়, কেন কি ওটা নেগেটিভিটিকে ইনভাইট করছে। তো এগুলো তো আছেই, প্লাস ধরো কাঁটা গাছ, ক্যাকটাস, স্পেশালি ক্যাকটাস খুব একটা ভালো নয়। তা বলে কিন্তু মামনসা গাছ খুবই শুভ, দুটোর মধ্যে গোলালে চলবে না। হুম। মামনসা গাছ অবশ্যই, সেটাকে আমরা পুজো করি। একমাত্র মামনসা গাছ কাঁটার মধ্যে যে গাছটা রয়েছে ওটা অবশ্যই শুভ, কিন্তু ক্যাকটাস জাতীয় গাছ ভালো নয়। ইন জেনারেলি কোন বিষয়গুলো মেনে চলা উচিত তাহলে? বাস্তু মতে ধরো কেউ যদি নতুন বাড়ি কিনতে যাচ্ছে বা রিনোভেশন করছে, এরকম তো প্রচুর মানুষ থাকবেন যারা নতুন বাড়ি কিনছেন। তো তাদের ক্ষেত্রে 5টা জিনিস যেটা আমি বলবো, যেটা সলিড একদম উপায়, 5টা জিনিসকে দেখে নিতেই হবে। একটা হচ্ছে বাথরুম, একটা হচ্ছে কিচেন, একটা হচ্ছে সিঁড়ি, একটা হচ্ছে ঠাকুর ঘর, আর একটা হচ্ছে মেন এন্ট্রেন্স। মেন এন্ট্রেন্সের কারণ হচ্ছে আমাদের সোর্স অফ এনার্জি, এনার্জি এন্ট্রিং পয়েন্ট হচ্ছে মেন এন্ট্রেন্স। হুম। এই মেন এন্ট্রেন্স যার যত ভালো হবে তার বৃদ্ধি তত বেশি ভালো হবে। তারপরে তো অন্য ডিরেকশনস রয়েছে। এবার যেটা মেনলি আমরা না করি, দুটো জিনিস আমরা না করি, কেন কি মানুষ যদি আমার কাছেও আসে আমি বলে দেবো আমার কাছে কোনো ট্রিটমেন্ট নেই। সেটা হচ্ছে নর্থ ইস্টের টয়লেট, রান্নাঘর, আর আরেকটা হচ্ছে যে সাউথ ওয়েস্টের এন্ট্রেন্স। এই দুটোর কোনো প্রতিকার হয় না, ইদার আপনাকে ভাঙতে হবে অথবা সেটাকে চেঞ্জ করতে হবে বা সেখান থেকে চলে যেতে হবে। তো এটার কোনো ট্রিটমেন্ট সেরকমভাবে বাস্তুশাস্ত্রে নেই, উল্লেখ করা রয়েছে আমাদের শাস্ত্রে। বাকি সব কিছু কিন্তু মিনিমাইজ করা যেতে পারে, এবং সেটা 100% অ্যাপ্লিকেবল। মানে সেটার যে সাকসেস রেট, আপনি একটা যখন বাস্তু করাচ্ছেন বা কাজ করাচ্ছেন, তার তো একটা ফিডব্যাক থাকবে যে আমি রেকটিফিকেশনটা করলাম তারপরে কি হলো। সেটা কিন্তু 100% নির্মূল করা সম্ভব, এক্সেপ্ট দিস টু থিংস ক্যানট বি মানে চেঞ্জড। মেন এন্ট্রান্স আর বাথরুম? না, একটা হচ্ছে নর্থ ইস্টের বাথরুম, হুম। আর একটা হচ্ছে হ্যাঁ মেন এন্ট্রেন্স মেন সাউথ এন্ট্রান্স ওয়েস্টের। সাউথ ওয়েস্ট। সাউথ ওয়েস্টের। আপনি একটা কথা বললেন, সেটা হচ্ছে যে অনেকেই এইটাই খুব কনফিউজ থাকে, সেটা হচ্ছে যে লাকি নাম্বার, লাকি কালার, এগুলো চুজ করব কি করে, কারণ কনফিউজড অনেকে যে কোনটা ঠিক কোনটা ভুল। একদম। তো সাধারণভাবে মানুষ এইটা কি করে বিচার করতে পারবে যে হুইচ ইজ মাই লাকি নাম্বার, হোয়াট ইজ দ্য লাকিয়েস্ট কালার ফর মি, সেটা?
লাকি কালার যারা লগ্ন জানে, লগ্ন সাপেক্ষে লাকি কালার লাকি নাম্বারটা উল্লেখ করা খুব সুবিধা। তো একটু লগ্নটাকে যদি কেউ জেনে নেয়, যেমন ধরো বৃষ লগ্ন কারুর রয়েছে, তো শুক্র দ্বারা রুলড এই জন্মছকটা হয়ে গেল। তো তার জন্যে সাদা কালারটা কিন্তু ভালো হবে। যেমন আমি বলছি, বৃষ এবং তুলার জন্যে শুক্র হচ্ছে তার লর্ড, হোয়াইট কালার ইজ দ্য লাকিয়েস্ট। যদি কোনো ইন্টারভিউতে কেউ যাচ্ছে বা কোনো শুভ কাজে যাচ্ছে, হোয়াইট কালারটাকে অবশ্যই ব্যবহার করা উচিত। যদি জামা কাপড়ে নাও ব্যবহার করতে পারছে, রোমাল ইউজ করা যেতে পারে। মেষ এবং বৃশ্চিক মঙ্গল দ্বারা রুলড একটা রাশি, এবং এটার জন্য মেরুন কালার বা রেড টাইপ অফ কালার খুব ভালো। এবার অনেক এমন কালার ওঠে, যেমন আমি বলছি বৃহস্পতির যেমন দুটো লগ্ন রয়েছে, একটা হচ্ছে ধনু আর আরেকটা হচ্ছে মীন। এই দুটো লগ্নের কালার হচ্ছে ইয়েলো। হলুদ দিয়ে একটু স্নান করা যেতে পারে এই জাতক বা জাতিকা। কি হবে, বৃহস্পতিটা ইমপ্রুভ হচ্ছে। টার্মারিক বাথ যেটা আমরা অ্যাজ এ রেমিডি অবশ্যই অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে হলুদ দিয়ে 1 চিমটে হলুদ দিয়ে স্নান করে নেওয়া এভরিডে। এটা খুবই ইজিলি মানুষ বাড়িতে করতে পারবে। ওয়ান্ডারফুল রেজাল্ট, গুড লাক আনে। ওকে। এবং এটা তো স্কিনের জন্য ভালো। স্কিনের জন্যও ভালো। তো আমরা এমনই কিছু, এগুলোকে কার্মিক রেমিডি বলা হয়। কার্মিক রেমিডি মানে হচ্ছে যেটা ক্লেন্স করছে। হয়তো সেই জন্মছকে কিছু পেন্ডিং কর্মা রয়েছে, সেইটাকে ক্লেন্স করা হচ্ছে। আমরা সেই এসেন্সটাকে বার করছি, যে এই ক্রিয়ার মাধ্যমে সেই প্ল্যানেটটাকে স্ট্রং করা হচ্ছে। তো ইয়েলো কালার লাকি হয়ে গেল হচ্ছে ধনু আর মীনের জন্যে। এবারে ইয়েলো কালারটা হয়তো এবার ছেলেরা খুব ইয়েলো কালারের শার্ট তো পরতে পারবে না সব সময়, তো সেক্ষেত্রে কিন্তু ইয়েলো কালারের রোমাল বা অন্যান্যভাবে যে জিনিসপত্রগুলো ইউজ করা হচ্ছে সেখানে অ্যাপ্লিকেবল করতে পারে। আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে যে আপনি লগ্ন বা এগুলো বলছেন, নিউরোলজিতে এরকম একটা ট্রেন্ড দেখা গেছে যে জন্ম তারিখ অনুযায়ী একটা ক্যারেক্টার মোটামুটি নির্ধারণ হয়। তো সেগুলো কি জেনুইনলি আপনি কাজ করতে গিয়ে দেখেছেন যে সেটা হয়? হয়, কিন্তু আমি এর মধ্যে আর একটা ব্যাখ্যাও দেব। সেটা হচ্ছে, ধরো কেউ রুলিং নাম্বার 1, হুম। রবির সংখ্যা রুলিং নাম্বার 1, কিন্তু 1 নম্বর ডেট অফ বার্থে অনেকেই কিন্তু জন্মাচ্ছে। সবার ক্ষেত্রে কিন্তু ট্রেন্ডসটা এক নাও হতে পারে, কেন কি সবার জন্মছক আলাদা। আমি জন্মছকে কেন বেশি স্পেসিফিক্যালি জোর দেই, তার কারণ হচ্ছে সেটা হচ্ছে আমাদের পারফেক্ট ইমেজ। ওকে। মানে দুটোকেই মিলিতভাবে জেনারেলাইজড দেখতে হবে ইমেজ না। নয়। জেনারেলাইজড ইমেজ হলে তো তাহলে তো প্রেডিকশন জেনারেল হয়ে যাবে। 1 নম্বরের 5টা ছেলে মানে দাঁড়িয়ে আছে, পাহাড়ের মানুষ খুব পরিশ্রমী হন, কিন্তু পাহাড়ে কেউ কেউ কুড়ে হলেও হতে পারেন। হতে পারে। মানে এটা আমাদের একটা হয়তো বোঝা যাচ্ছে যে পাহাড়ে থাকে মানে খুব হার্ডওয়ার্কিং হবে, কিন্তু হতেও পারে তার মধ্যে একজন, তুমি যেটা বললে। তো জেনারেলাইজ করলে ওই হবে না। নাম্বারের হিসাবে বিচার করাটা একটু ওই রকম ট্রেন্ডের দিকে যাওয়া হবে। ট্রেন্ডের দিকে ধরো নাম্বার 1 অবশ্যই কারেজিয়াস তাও হবে, স্টিল তার আপনি মধ্যে যদি একটু নাম্বারগুলো ধরে একটু হ্যাঁ বলে দেন। নাম্বারগুলো ধরো 1 নম্বর, তার মধ্যে লিডারশিপ কোয়ালিটি থাকবে, মানে 1, বন্ড লিডার। 10, 19 বা 28, মানে দুটোকে প্লাস করে 1 আসতে 1 হবে। আসছে। হ্যাঁ। তার মানেই হচ্ছে রুলিং নাম্বার 1 হয়ে গেল। লিডারশিপ কোয়ালিটি থাকবে তার মধ্যে, বন্ড লিডার মানে কারুর কথা শোনা, সেই ব্যাপারটা কিন্তু তার এটা কি মধ্যে। পুরো জন্মদিনটা যোগ করে না না, শুধু শুধু রুলিং নাম্বার 1, মানে ধরো বার্থ তুমি যেটা বললে। বার্থ ডেট? হ্যাঁ হ্যাঁ। এই যে বার্থ ডেট যোগ করে যেটা হয়, সেই মানুষগুলো কিরকম কিরকম হয়? এবার দেখো, রুলিং নাম্বার যাদের 1, তারা একটা ক্যারেক্টারিস্টিক্স থাকবে যে তাদের মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি থাকবে। তারা প্রচণ্ড ফিয়ারলেস অ্যাটিটিউড থাকবে তাদের মধ্যে, মানে কোনো কাজে ভয় পাবে না। এবং তার সাথে সাথে নাম্বার 1 যারা রুল করছে, তাদের মধ্যে আরেকটা জিনিসও থাকবে, একটু ইগো থাকবে। কেন কি রবি মানে হচ্ছে একটা তেজ, তাদের মধ্যে একটা ঊর্জা রয়েছে, তো খুবই একটু ইগোইস্টিক হয়। বাট আমি বলবো এটাকে নেগেটিভলি না নিতে, যদি এইটাকে যদি পজিটিভলি অ্যাপ্লাই করা যায়, তারা কিন্তু অনেক আগে যেতে পারে। তো এইগুলো হচ্ছে নাম্বার 1-এর ক্যারেক্টারিস্টিক্স। নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে চন্দ্রের নাম্বার। খুব ইমোশনাল এবং অনেক সময় ডিপ্রেশনেরও শিকার হতে পারে যদি জন্মছকে চন্দ্র খুব খারাপ থাকে। এবং নাম্বার 2 হচ্ছে তার মধ্যে একটা নার্চারিং নেচার থাকবে। তারা সিম্প্যাথেটিক কম হয় আর এমপ্যাথেটিক বেশি হয়। এমপ্যাথেটিক মানে হচ্ছে আহারে বলবে না, গিয়ে ওষুধটা লাগিয়ে দেবে। তো এই মাদারলি নেচার একটা কিন্তু তাদের মধ্যে কাজ করে। এবং এরা খুব ভালো কিন্তু লিসনার হয়, শান্ত প্রকৃতির হয় নাম্বার 2।
তাদের মধ্যে একটা হুটহাট ডিসিশন মেকিং কিন্তু থাকবে না, কাম অ্যান্ড পিসফুল লাইফ লিড করতে পছন্দ করবে, একটু ইন্ট্রোভার্ট হয়, এগুলো হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স। নাম্বার 3 হচ্ছে এমন একটা সংখ্যা, জুপিটারের সংখ্যা। তো জুপিটার হচ্ছে গুরু, টিচিং লার্নিংয়ের কারক। তাদের মধ্যে জ্ঞান দেয়া এবং নেয়া, তারা বই পড়তে পছন্দ করবে, বইয়ের পোকা যেটা আমরা বলি, বই পড়তে খুব পছন্দ করবে। এবং স্ট্যাবলিশ হয়ে গেলেও অনেকে আছে চাকরি বাকরি পেয়ে গেছি আর পড়াশুনো করব না, অনেকের মধ্যেই নেচারটা থাকে, তাদের মধ্যে কিন্তু থাকবে না। তারা পেপার পড়বে, নয় কোনো নতুন বই পড়বে, পড়াশুনোর মধ্যে লার্নিংয়ের মধ্যে কিন্তু থাকতে পছন্দ করে। তো এটা হচ্ছে জুপিটারের নেচার। নাম্বার 4 হচ্ছে রাহুর সংখ্যা। আমি এটা আমার প্র্যাকটিসে দেখেছি জন্মছকেও, যে রাহু যখন কাউকে দেয় বিশাল দেয়, আর যখন ফল হয় বিশাল ফল হয়। তো রাহুর মহাদশা, ওটাকে নিয়ে আমরা পরে আলোচনা করব। কিন্তু এই নাম্বার 4টা রাহুর সংখ্যা তো একটা ইলিউশন ক্রিয়েট করে, মাল্টিপল রিলেশনশিপ অনেক সময় করায় যদি জন্মছকে রাহুর কোনো রকম প্লেসমেন্ট গড়বড় থাকে। এবং তাদের মধ্যে একটা অবসেশন ক্রিয়েট হয়, কোনো অ্যাডিকশন হতে পারে। অ্যাডিকশন শুধুমাত্র নেশাভান তা নয়, কোনো কেরিয়ারের প্রতি কেরিয়ারে কোনো একটা অবসেশন, আমাকে এটা পেতেই হবে, আমি এটাই করব, আমি অন্য কারুর কথা শুনবো না, আমি এটাই করব, অবসেশন। একটা পার্টিকুলার জিনিসে অবসেশন ক্রিয়েট করে। রাহুকে আমরা বলি মায়াজাল, মানে মুখ আছে শরীর নেই, তার মানে সে শুধু ভাবতে পারে, অ্যাকশনস যখনই তাকে করতে বলা হবে সে পারবে না, তার শরীর নেই। তো সে কিন্তু খুব ভালো নেটওয়ার্কিং এবং বুদ্ধি প্রচণ্ড থাকে, কম্পিউটার অ্যানালিটিক্স, ডেটা অ্যানালিটিক্স খুব ভালো করে। নাম্বার 4 মানে নাম্বার 4-এর ক্ষেত্রে ধরুন তারা ম্যানুফ্যাকচারিংয়ের থেকে আইটি ইন্ডাস্ট্রি হলে বেটার, বেটার, তারা যেখানে সেখানে মাথার কাজ বেশি, একদম। নাম্বার 5 নাম্বার 5 হচ্ছে এমন একটা সংখ্যা, সেটা হচ্ছে বুধের সংখ্যা। এবার এই বুধ হচ্ছে আমাদের বিজনেস, বুধ হচ্ছে আমাদের কমিউনিকেশন, বুধ আবার হ্যান্ডরাইটিং, অনেক কিছুকে কন্ট্রোল করে। তো এই 5 নম্বর সংখ্যা যাদের থাকে তারা কিন্তু মিডিয়া জগৎ, বা যেমন পডকাস্ট যারা করছে, বা তাদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকবে যে তারা খুব ভালো কমিউনিকেটর হবে। এটা ইনবন্ড, মানে এমন নয় যে তাদেরকে শিখতে হচ্ছে, একটু এক্সট্রোভার্ট নেচারের হয়, মানে 10 জনের সামনে কিছু বলতে হবে ও বলে দেবো, এরকম একটা অ্যাটিটিউড, মানে ভয় পাবো না, বা স্ট্যামারিং বা ফ্লাটারিং এরকম কোনো রকম অসুবিধা হবে না, বলে দেবে। তো এই কনফিডেন্সটা কিন্তু থাকে। এবং 5 নম্বর সংখ্যারা আমি সবসময় সাজেস্ট করি যে এমন কিছু প্রফেশনের সাথে যুক্তে যেখানে কমিউনিকেশন ইনভলভ রয়েছে, কনভিন্সিং করতে হবে, ইন্স্যুরেন্স কোম্পানি হয়ে গেল, ব্যাংকিং হয়ে গেল, যেখানে মানুষকে কনভিন্স করতে হবে, কথার থ্রু দিয়ে কাজ, তো তাদের জন্য ভালো। নাম্বার 6 শুক্রের সংখ্যা। নাম্বার 6 হচ্ছে এমন একটা নাম্বার, একটা খুব সুন্দর নাম্বার। ভিনাস আমাদের একটা ভীষণ একটা ইম্পর্ট্যান্ট প্ল্যানেট, বৈভব, লাক্সারি এবং তার সাথে সাথে শিল্পকলা গুণ। তো এই প্রত্যেকটা জিনিসই কিন্তু তাদের মধ্যে থাকবে। ইদার তারা গান শিখেছে, নয় তারা নাচ শিখেছে, নয় হয়তো কিছুই শিখিনি কিন্তু না শিখেই হয়তো ভালো পারে। তো এই একটা ট্রেন্ড কিন্তু থাকে। এবং নাম্বার 6রা কিন্তু খুব ভালো বিজনেস পার্সনও হয়, তাদের মধ্যে সেই বিজনেস নেচারটা হয়, প্লাস আর্টিস্টিক। এই যত আর্টিস্ট, মানে আমি পার্সোনালিও যাদের পডকাস্ট করি বা ইন্টারভিউ নিয়েছি বড় বড় আর্টিস্টদের, তাদের আমি দেখেছি যে হয়তো জন্মছকে শুক্র উচ্চস্থ হয়ে বসে রয়েছে আর সে সেই জায়গাতে রয়েছে। তো নেম ফেম, বড় জায়গায় যাওয়া, এই পুরো ব্যাপারটা কিন্তু নাম্বার 6 রুল করছে, এগুলো দেয়। 7 হচ্ছে কেতুর সংখ্যা। কেতু অনেকে নেগেটিভ বলে, কিন্তু আমি কেতুকে নেগেটিভ বলবো না, কেন কি কেতু হচ্ছে ডিপ রিসার্চ, পিএইচডি বা কোনো উচ্চমানের কোনো গবেষণা, এখানে কেতু খুব ভালো কাজ করে। কেতুর মতন রুলিং নাম্বার হলে অনেকে ভাবে যে ডিট্যাচমেন্ট, কেতু অবশ্যই একটা সেপারেট করে, কিন্তু সেপারেট করে কাজ করায়, মানে হয়তো একটু লোনলি ফিল করবে লাইফে, কখনো না কখনো একটু লোনলিনেস আসবে, অবশ্যই একাকিত্ব বোধ আসবে, কিন্তু ইন্ট্রোভার্ট হবে। তবে তাদের ডিপ অ্যানালিটিক্সগুলো মারাত্মক হয়, মানে তারা পাস্ট লাইফ থেকে সেই ডিএনএতে তারা কিছু নলেজ ক্যারি করছে, সেই জন্য তাদের নাম্বারটা 7-এর সাথে জুড়ে গেছে। তো ডিপ থিঙ্কার হয়, এটা হচ্ছে মূল। নাম্বার 8 হচ্ছে স্যাটার্নের নাম্বার।
স্যাটার্ন অবশ্যই আমরা শনিদেব, শনিদেবের নাম শুনলেই অনেকে ভয় পায়, কিন্তু এমন কিছু না। আমি আগেও বলেছি পডকাস্টে যে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। শনি যাদের ভালো জন্মছকে, এই নাম্বার 8 একটা বিশাল জায়গায় চলে যেতে পারে। এদের নেচারটা হয় হচ্ছে ডিসিপ্লিন থাকবে এবং ন্যায় নীতি নিষ্ঠা। এরা কখনোই ডিপ্লোম্যাটিক বা অন্যায়কে সহ্য করতে পারে না। ভালো লিডারও হয় নাম্বার 8। তো তাদের মধ্যে কিন্তু অনেক পোটেনশিয়াল থাকে, শুধু একটা জিনিস দেরি করে পায়। নাম্বার 8 যেহেতু শনির সংখ্যা, জীবনে যেটাই হবে হয়তো একটু ডিলে হবে, বাট শনির একটা উল্লেখ করাই রয়েছে, ডিলে বাট নেভার ডিনাইজ। দেরি করে দেয় শনি, কিন্তু একেবারে কিন্তু ডিনাই করে না। তো বঞ্চিত করবে না শনি, দেবে, দেরি করে দেবে। তো এই হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স। নাম্বার, হ্যাঁ হ্যাঁ, বলো কিছু যদি নাম্বার 9 লাস্ট, নাম্বার 9 সব থেকে গুরুত্বপূর্ণ। একদম খুব ইম্পর্টেন্ট। এবং লাস্ট ইয়ার আমাদের মঙ্গলের বছর ছিল, আমরা দেখেছি। তো মঙ্গল হচ্ছে একটা অ্যাগ্রেসিভ প্ল্যানেট। আমি বলবো যে নাম্বার 9 যাদের টোটাল করে আসছে, বা 9 সংখ্যা যাদের আসছে, তারা শর্ট টেম্পার একটু হয়। হুট করে রেগে যাওয়া, মাথা গরম হয়ে যাওয়া, শর্ট টেম্পার। কিন্তু যত তাড়াতাড়ি মাথা গরম হয় তত তাড়াতাড়ি কিন্তু আবার ঠান্ডাও হয়ে যায়। এবং একটা ইম্পালসিভ বিহেভিয়ার, ধরো একটা কোনো মিটিং হচ্ছে বা একটা কোনো রকম সিদ্ধান্ত নিতে হবে, চটজলদি কোনো মানে ডিসিশন নিয়ে নেওয়া, কিছু না ভেবে। তো এই অ্যাগ্রেশন বা এই শর্ট টেম্পার থেকেই কিন্তু ওই কুইক ডিসিশন মেকিং পাওয়ারটাও কিন্তু এরা পায়। এই 9 সংখ্যাটা হচ্ছে একটা এনার্জেটিক প্ল্যানেটের, যেহেতু তারা খুব ভালো স্পোর্টসম্যান হতে পারে। স্পোর্টসম্যানশিপ 9 সংখ্যার কিন্তু খুব ভালো হয় দ্যান আদার নাম্বারস। তো 9 সংখ্যা অবশ্যই আমি বলবো যে যে কোনো রকম গেমস অ্যান্ড স্পোর্টসে খুব ভালো করতে পারে, তারা শাইন করতে পারে। প্লাস আর একটা জিনিস, 9 সংখ্যার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এরা কিন্তু আমি বলবো যে লিগাল বা অ্যাডমিনিস্ট্রেটিভ ফিল্ডে খুব ভালো করে। কেন কি মঙ্গল হচ্ছে এমন একটা প্ল্যানেট যে অ্যাডমিনিস্ট্রেশন, যেমন ধরো ইউপিএসসি বা আইন, অ্যাডভোকেট, ব্যারিস্টার, মানে লিগাল প্রফেশন যতগুলো রয়েছে, এরা কিন্তু সেখানে খুব ভালো পারফর্ম করবে এবং এরা এখানে শাইনও করতে পারে। সো নাম্বার নিয়ে তো কথা হলো, এবার হচ্ছে যে আরেকবার বাস্তুতেও আসি। আমার আপনার সাথে কথা বলতে বলতে মনে হচ্ছিল, যেহেতু আমাদের ফ্রেমে বেশ কিছু গাছপালা দেখতে পাচ্ছি, অনেকে না, এই আপনি মাঝখানে একবার মেনশনও করলেন যে ক্যাকটাস গাছ বা এই ধরনের গাছ বাড়িতে রাখা ভালো না। অনেকেই এটা ভাবছে যে বাড়িতে কোন কোন গাছগুলো রাখা ভালো বা কোথায় রাখা ভালো। তো আমাদের ইনডোর প্ল্যান্টেশনে আজকাল খুবই ট্রেন্ড, সবাই কিনছে। আমি বলবো যে কিছু কিছু বাস্তু মতে ভালো প্ল্যান্টস যেগুলো লাগালে আয় উন্নতি, বৈভব, লাক্সারি, সব রকমভাবে স্বাচ্ছল্য থাকা, একটা পরিবার সবাই চায় যে ভালো থাকতে, সেখানে গুড লাক আনবে। কি কি গাছ রয়েছে? একটা হচ্ছে এরিকা প্ল্যান্ট, একটা হচ্ছে মানি প্ল্যান্ট অবশ্যই, যেটা খুবই কমন, সবাই জানে এই নামটা, তুলসী গাছ, আর একটা হচ্ছে অ্যাভোকাটো। অ্যাভোকাটোটা আরেকটা রকম গাছ, এবং রাবার প্ল্যান্টও অনেকে করে। তো এই প্রত্যেকটা গাছই কিন্তু শুভ বাস্তু মতে। এবার ব্যাপারটা হচ্ছে কোথায় রাখা হচ্ছে। তুলসী গাছ আমরা জানি যে নর্থ ইস্ট হচ্ছে বেস্ট, তুলসী গাছের লোকেশন হচ্ছে নর্থ ইস্টে বেস্ট। এবার যদি কেউ মানি প্ল্যান্ট বা এরিকা প্ল্যান্ট এগুলো যদি কেউ রাখতে চায়, সাউথ ইস্ট অথবা ইস্টেও রাখা যেতে পারে। কেন? কেন কি সাউথ ইস্ট হচ্ছে এমন একটা ডিরেকশন, সেটা হচ্ছে আমাদের ভিনাসের ডিরেকশন। সেখান থেকে আমরা ক্যাশ লিকুইডিটি ফ্লোটাকে কিন্তু জেনারেট করতে পারছি। এখানে যখন মানি প্ল্যান্টটা থাকছে, আমাদের টাকা তো আসছে, কিন্তু অনেকের একটা কমপ্লেন থাকে বেরিয়ে যাচ্ছে। তো ওটাকে স্টে করানোর জন্যে এই মানি প্ল্যান্টটা সাউথ ইস্টে সেই টাকাটাকে স্টে করাবে এবং সেটাকে বেনিফিট দেবে, রাখবে। এটা তো আপনি বাড়ির ভেতরের কথা বলছেন, কিন্তু অনেক সময় দেখা যায় যে বাড়ির বাইরে কার্নিশে বা বিভিন্ন জায়গায় গাছপালা গজাচ্ছে। তো সেগুলো কি রাখতে দেওয়া উচিত, নাকি সেগুলো
না না, রাখাই ভালো? একদম একদম এটা তো একদমই নেগেটিভ। আমাকে একটা ক্লায়েন্টও এটা মানে এই তুমি যে প্রশ্নটা করছো এটা অ্যাকচুয়ালি একটা ক্লায়েন্টও আমাকে জিজ্ঞেস করেছিল, তাদের এই ব্যাপারটা হচ্ছিল, তাদের বাড়ির থেকে এরকম গাছ বেরোচ্ছিল, তো তখন তিনিও আমাকে জিজ্ঞেস করেন এটা কিন্তু খুব নেগেটিভ একটা ইম্প্যাক্ট। যেমন ধরো উঁই পোকার ঢিবি বাড়িতে হওয়া বা এইরকম ক্র্যাকস থেকে গাছ বেরোনো, এটা কিন্তু খুব একটা শুভ লক্ষণ নয় এবং ইমিডিয়েটলি এটাকে কিন্তু ঠিক করা উচিত। কেন কি এটা তো বাস্তুকেও নেগেটিভ দিচ্ছে এবং ক্র্যাকস মানেই আমাদের বাড়ি ড্যামেজ হচ্ছে। যে কোনো ড্যাম্প হোক বা গাছ বেরোক, আমাদের আলটিমেটলি কনস্ট্রাকশনটা হ্যাম্পার হচ্ছে। তো সেই মতেও কিন্তু এটা নেগেটিভ অবশ্যই। তাহলে এবার একটা কথা বলুন যে এগুলোর বাইরে বাড়ির আয়না কোথায় রাখবো, এটাও একটা বড় প্রশ্ন। অনেকেই এটা নিয়ে প্রশ্ন করেছেন। বাড়ির আয়না কোথায় রাখা উচিত বাস্তু মতে? বাস্তু মতে এমন কোনো নির্দিষ্ট ডিরেকশন নেই যে এখানেই রাখতে হবে। তবে একটা জিনিস খুব নেগেটিভ যেটা আমি এর আগেও বলেছি, সেটা হচ্ছে বেড যেখানে রয়েছে, আমাদের বেডরুমে যদি কেউ আয়না রাখছে তাহলে সেই আয়নাটাকে যেন ফ্রন্টে করে না রাখা হয়, মানে বিছানায় বসে যেন আয়না না দেখা যায়। আয়নাটাকে ঘুরিয়ে রাখতে হবে অথবা সেটাকে কভার করে দিলে বেস্ট। কেন কি যখনই আয়নাটা বিছানার দিকে তাকিয়ে থাকবে, একেবারে ফ্রন্টে থাকবে, সেটা কিন্তু ভীষণ নেগেটিভ। এটাকে শুধু অ্যাভয়েড করলেই হবে। কেন কি সবার ক্ষেত্রে পসিবল নয় যে এই ডিরেকশনেই আয়না থাকবে। কেন কি এখন মানুষের কাছে স্পেস কম, ফ্ল্যাটে থাকেন। তো এই জন্যে আমি সবাইকে বলি যে একেবারে বিছানার অপোজিটে আয়নাটা না রাখা। এই ফ্ল্যাটের কথা এলো বলে, কিন্তু অনেক সময় দেখা যায় যে ফ্ল্যাট যখন কেউ কিনছে তখন তার কাছে খুব একটা অল্টারনেশনের সুযোগ থাকে না। সেগুলোতে আপনারা কি করেন? আমরা ফ্ল্যাটে এরকম ধরুন বাস্তু ভুল, তখন কি করা যায়? এরকম প্রচুর মানে ম্যাক্সিমাম হুম ক্ষেত্রেই তো এখন ফ্ল্যাট, এবং ফ্ল্যাটে যখন আমরা বাস্তু করতে যাই হুম বা ফ্ল্যাটে যখন আমরা দেখি যে বিশাল সমস্যা, দুটো জিনিস যেটা হচ্ছে চেঞ্জ হবে না, এটা আমি প্রথমেই বলে দেই যে হবেই না, মানে আমার কাছে না এলেই বেটার। ঈশান কোণে একদম, বাথরুম। এটা আমি আগেও বলেছি, ঈশান কোণে টয়লেট আর সাউথ ওয়েস্টের এন্ট্রেন্স, এই দুটোর কোনো ট্রিটমেন্ট নেই বাস্তুশাস্ত্রে। তো যদি কেউ বলছে যে ঠিক করবে, সে তার রিস্কে বলছে, আমি তো নেব না এরকম কোনো কাজ। কেন কি হবে না? আপনার অসুস্থতা বা আপনার কোনো রোগ হয়েছে, আপনি ডাক্তারের কাছে যাবেন, আমি কিন্তু রোগ সারাবো না, রোগ সারাবে ডাক্তার। হ্যাঁ, কিন্তু বাকি যে ডিরেকশন, ধরুন কারুর ইস্ট অফ সাউথ ইস্ট বা সাব ডিরেকশনসে কোনো রকমভাবে এন্ট্রেন্স হয়ে গেছে বা বাথরুম হয়ে গেছে, বা ধরো অগ্নিকোণে কারুর বাথরুম, সাউথ ইস্ট, সাউথ ইস্টে বাথরুম ক্যাশ ফ্লোটাকে একটু কমিয়ে দেয়, ক্রাইসিস তৈরি করে দেয়, বা ব্যাংক লোন হয়ে যেতে পারে, ব্যাংক সাপোর্টে হয়তো সিভিটা খারাপ হয়ে গেল, এরকম প্রবলেমস আসে যে লোনের ভার বেড়েই যাচ্ছে, এটাও একটা সমস্যা। তো দেখা যাচ্ছে ওই ক্যাশ ফ্লোয়ের জায়গায় প্রবলেম। তো সেগুলোকে কিন্তু নির্মূল করা খুব ইজিলি সম্ভব। যেটা সম্ভব সেটাও বলবো, যেটা সম্ভব নয় সেটাও বলবো। কোন ধরনের বস্তু রাখলে বাস্তু মতে অর্থনৈতিক উন্নতিটা সম্ভব? এবার মানির পয়েন্টটাই হচ্ছে উত্তর দিক। উত্তর হচ্ছে কুবেরের ডিরেকশন এবং অ্যাস্ট্রোলজিক্যালি উত্তর দিক হচ্ছে বুধের ডিরেকশন। তার মানে উত্তর দিকটাকে এখানে অর্থ বৃদ্ধির জন্য কাজে লাগাতে হবে, এটা আমাদের শাস্ত্রে বলা রয়েছে। উত্তর দিক হচ্ছে ওয়াটার এলিমেন্টের জায়গা, এবং এই উত্তর দিকে যদি কেউ কুবেরের কোনো ফটো লাগিয়ে দেয় বা ধনলক্ষ্মীর কোনো ফটো লাগায়, সেখান থেকে কিন্তু, যদি কেউ জবলেস থাকে, লে অফ হয়ে গেছে, এরকম প্রচুর ক্লায়েন্ট আমার আছে যারা আইটিতে কাজ করছে, লে অফ হয়ে গেছে, এই রেমিডিটা করার পরে তাদের কিন্তু চাকরি আবার পেয়েছে, নতুন অপরচুনিটি পেয়েছে। অ্যাস্ট্রোলজি কি করছে? অপরচুনিটি ক্রিয়েট করছে। এটা তো কোনো ম্যাজিক নয় যে আপনাকে চাকরি দিয়ে দেবে, বাট হ্যাঁ, অপরচুনিটিস পেতেই হবে, 100% পাবেই পাবে। এবং এটা আমার সব রিসার্চ, মানে আমি যেগুলোই বলছি, হতে পারে যে মানুষের হয়তো অন্য কারোর সাথে কন্ট্রাডিক্ট করতে পারে, কিন্তু আমি যেটা বলছি এটা আমি নিজে রিসার্চ করে অ্যাপ্লাই করে তারপরে আমি বলছি। আপনি একটা কথা বলুন যে আজকের ডেটে অর্থের পর আর একটা মানে সমস্যায় মানুষ ভুগছে, সেটা হচ্ছে রিলেশনশিপ। মানে সম্পর্কের সমস্যা একটা মারাত্মক জায়গায় পৌঁছেছে। বাস্তু মতে কোন কোন জিনিসগুলো অ্যাভয়েড করা উচিত যেটা সম্পর্কে প্রভাব ফেলে? এটা একটা খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন করেছো অরিজিৎ। সেটা হচ্ছে সাউথ ওয়েস্ট আমাদের বাস্তুতে রাহুর ডিরেকশন, এবং এই সাউথ ওয়েস্টটা হচ্ছে রিলেশনশিপ আর স্কিল, এই দুটো ডিরেকশন বলাই হয়েছে। এইখানটাতে বেডরুম খুব ভালো বাস্তুমতে। এবার যখন বেডরুম না হয়ে ধরো কারুর চেম্বার রয়েছে,
বা একটু সরে গিয়ে কারোর বাথরুম রয়েছে, সেখানে কি হবে, ফাইটিং স্টার্ট হয়ে যাবে বা বন্ডিংয়ে প্রবলেম হবে। অনেক সময় এটাও হয় এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ হয়ে গেল। আমরা এটা দেখেছি, মানে আমাদের কাছে ক্লায়েন্ট এসছেন এবং সাউথ ওয়েস্টের প্রবলেম নিয়ে এসছেন এবং দেখা যাচ্ছে যে বিয়ের পরে খুব ভালো ছিল, এমন একটা এজে এক্সট্রা ম্যারিটাল হয়েছে যেটা হওয়ার কথাই কথাই নয়। নয়। তখন কোনো কিছু আমরা সাসপেক্ট করি। কেন কি, যেটা কমন একটা থাকে যে না ঠিক আছে এই মানুষটা ভালো নয় করেছে ঠিক আছে, কিন্তু যে মানুষটার সাথে এরকম কখনো হয়ইনি, খুব ভালো সংসার, কিন্তু এমন একটা এজে এসে এক্সট্রা ম্যারিটাল হলো যেটা হওয়ার কথা নয়, তখন কিন্তু এখানে দেখা যায় যে প্রবলেম রয়েছে। এইরকম তো বহু উম, পরিবারই এই সমস্যায় ভুগছেন ভুগছে। এখন। এবার কি করতে হবে, সাউথ ওয়েস্টে এটা সলিউশন কি, তার মানে যেটা ইজিলি মানুষ করতে পারবে সেটা হচ্ছে সাউথ ওয়েস্টে একটা বিয়ের ছবি, দুজনের বিয়ের ছবি, অথবা যদি কেউ আনম্যারিডও হয় বাড়িতে, যদি খুব সমস্যা, অনেকের হয় না যে খুব ঝুট ঝামেলা চিল্লা মিল্লি হচ্ছে, তারা কি করতে পারে, একটা ফ্যামিলি ফটো সাউথ ওয়েস্টে রেখে দিতে পারে। এবার সাউথ ওয়েস্টে যদি কারোর বেডরুম না হয়ে যদি ডাইনিংও হয়, সেখানটাও কিন্তু রাখা যেতে পারে। এটা একটা সাউথ ওয়েস্টের ভীষণ ইম্পর্টেন্ট একটা রেমেডি। প্লাস ময়ূরের পালক, ময়ূরের পালক সাউথ ওয়েস্টে রেখে দিতে পারে। এখান থেকে রিলেশনশিপের বন্ডিংটা ভীষণ স্ট্রং হয়। এখন একটা খুব ট্রেন্ডিং এ আসছে যে 7 হর্স পেন্টিং। এই এইটা কি আপনি কিরকম ভাবে? আমি অবশ্যই আমি এটা অ্যাপ্লাই করেছি এবং তারপরে রেজাল্ট পেয়েছি, তো আমি এটাকে অবশ্যই গ্রহণ করব যে খুব ভালো কাজ করে। এবার দেখো, 7 হর্সেসের একটা টাইপ রয়েছে, যেমন ঘোড়াটা যেন প্রগ্রেসিভ ম্যানারে সেই ফ্রেমটা যাতে থাকে, মানে স্টেবল না থাকে, মানে দাঁড়িয়ে রয়েছে এমন যেন না হয়, সে যেন দৌড়াচ্ছে বা সে যেন চলছে। হুম। 7 হর্সেস, তবেই কিন্তু সেটা কাজ করবে। মানুষ এখন কি 7 হর্সেস ট্রেন্ডে এলো মানে একটা কিনে নিলাম হয়ে গেল, হবে না। তো মানুষ বলে না তাহলে তো এটা কাজই করছে না, কিন্তু এখানে দেখতে হবে যে কীরকমভাবে কেনাটা হচ্ছে। এটা কোথায় রাখতে হবে, পূর্ব দিকেই রাখতে হবে। কেন কি, পূর্ব দিক হচ্ছে রবির ডিরেকশন। তো রবি মানেই হচ্ছে নেম ফেম অথরিটি, বসের থেকে রোজ গালি শুনছে কেউ, বা বসের থেকে কোনো রকমভাবে সম্মানহানি হচ্ছে। 7 হর্সেস ইস্ট ডিরেকশন, 1 মাস লাগিয়ে দেখতে হবে হোয়াট ইজ দ্য চেঞ্জ, হোয়াট আর দ্য চেঞ্জেস দ্যাট হ্যাজ হ্যাপেন্ড। তো এই যে চেঞ্জটা, এটাই কিন্তু ফিডব্যাক। বাস্তুর যে চেঞ্জটা হলো, যখন 7 হর্সেসটা ইস্টের দিকে লাগানো হলো, তখনই মানুষ কিন্তু বুঝে যাবে। তো ইট ওয়ার্কস, প্রপার আপ- ম্যানারে করতে হবে, আপনাকে এটাই যদি হচ্ছে বলি ব্যাপার। আপনাকে যদি বলি যে বাস্তু নিয়ে একদম শর্টে টপ 5 টিপস, আপনি কি বলবেন? টপ 5 টিপসের মধ্যে ঈশান কোণে যেন ঠাকুরঘর ওয়ান হয়। সেকেন্ড। একদম, এবং ঈশান এবং কোণটাকে আমি, বাথরুম যেন না হয়। বাথরুম যেন না হয়, আমি খুব প্রায়োরিটাইজ করি এটাকে। আর ঠাকুরঘর ছাড়া স্টাডি রুমও করা যায়, আমি এটাকে একটু উল্লেখ করছি। তার কারণ ঈশান কোণ হচ্ছে বৃহস্পতির ডিরেকশন। স্টাডি রুমটা ভালো, তার কারণ মাথা দিয়ে আমরা কাজটা করছি। তো এই ঈশান কোণে যদি কোনোভাবে আমরা স্টাডি টেবিল বা স্টাডি রুমটাকে সেট আপ করি অথবা ঠাকুরঘর করি, আমাদের এই জায়গাটার থেকে কিন্তু এক্সট্র্যাক্ট করতে পারবো এনার্জিটা। এবার অনেকে দেখবেন যে এই ঈশান কোণে মৃত ব্যক্তির ছবি রেখে দিয়েছে, হুম। ভালো নয়। গুরুর ডিরেকশন, কেউ বিরাট কোহলিকে গুরু হিসেবে মানতে পারে, তার থেকে ইন্সপায়ার হতে পারে, তার ছবি রাখতে পারেন। বা শাহরুখ খানের ছবি রেখে দিয়েছেন, তাকে অ্যাডমায়ার করে, তার মতন হব আমি, বা সে আমার ইন্সপিরেশন, একটা শক্তি পাওয়া যাচ্ছে তার থেকে, তার ফটো নর্থ ইস্টে রাখা যেতে পারে। কিন্তু মৃত ব্যক্তির ছবি এনার্জিটাকে ড্রেন করছে, সেটা কিন্তু নর্থ ইস্টে ভালো নয়। তো নর্থ ইস্ট একটা ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট যে ডিরেকশনটা, সেটা হচ্ছে যে বাথরুম। বাথরুম নর্থ ইস্টে ভালো নয়, সাউথ ইস্টেও ভালো নয়, ক্যাশটাকে ড্রেন করছে। তো বাথরুম একটা ইম্পর্টেন্ট, এটা কোথায় হওয়া উচিত, সাউথ অফ সাউথ ওয়েস্টে হওয়া উচিত, ওয়েস্ট অফ সাউথ ওয়েস্টে হওয়া উচিত, এগুলোর ভালো বাথরুমের জন্যে। নেক্সট হচ্ছে রান্নাঘর। অনেকেই কনফিউজ থাকে রান্নাঘর নিয়ে, যে রান্নাঘরটা তাহলে কোথায় করব ম্যাম। অনেকে কমেন্ট করে ম্যাম ফ্ল্যাট খুবই ছোট, তো এত কিছু তো মানা সম্ভব নয়। তো আপনারা অবশ্যই যদি কোনো রকম সমস্যা থাকে, আমি তো সবাইকে বলি যে একটু দেখে নেবেন প্রথমে। আর যদি কোনো সমস্যা থেকেও থাকে, যদি ওটা মানে সলভ করার ব্যাপার থাকে, সলভ হয়ে যাবে। তো সেখানে আপনারা নিজের মানে ম্যাক্সিমাম এনার্জিটা ঠিক করতে পারবেন।
আর একটা হচ্ছে যেটা আমি বলছিলাম রান্নাঘর। তো রান্নাঘর সব থেকে ভালো অগ্নিকোণ, সাউথ ইস্টে, সাউথে বা ইস্টে, এই তিনটে ডিরেকশনেই কিন্তু রান্নাঘরটা করা যেতে পারে। দেখে নেবেন নতুন ফ্ল্যাটে যেন মানে নর্থ ইস্টে যেন রান্নাঘরটা না হয়। আপনি আরেকটা কথা বললেন, সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা বাড়ি, হুম সেখানে কারুর ভালো হচ্ছে না, হুম আবার সেই বাড়িটা যখন ছেড়ে দিচ্ছে তখন বিভিন্ন মানুষের মানে ভালো হচ্ছে। অনেকেই আমাকে এটা জিজ্ঞেস করছিল যে ধরুন এই যে ডোমেস্টিক থাকা, সেটাকে ধরুন এবার কেউ ভাবলো যে এই জায়গাটাকে আমি ব্যবসার কাজে লাগাবো, আমি গোডাউন করতে পারি বা আমি অন্যান্য কিছু করতে পারি, পার্সোনালি থাকবো না, তখন কি সেই রেজাল্টটা চেঞ্জ হতে পারে? রেজাল্ট চেঞ্জ হয়ে যাবে, কেন কি বাস্তুর দুটো প্রকার রয়েছে, একটা হচ্ছে কমার্শিয়াল বাস্তু আর একটা হচ্ছে রেসিডেন্সিয়াল বাস্তু। তো সেখানে তো আর থাকা হচ্ছে না। থাকলে বা একটা রেসিডেন্সিয়াল বাস্তুতে কি হয়, তার সেট আপটা পুরো আলাদা থাকে, সেখানে মনিটারি ব্যাপারটা থাকেই না, সেখানে একটা রিলেশনশিপ রয়েছে, একটা বন্ডিং রয়েছে, শান্তি। নিত্য নতুন কাজ হচ্ছে, রান্না হচ্ছে, একটা সবাই মিলে থাকছে, এই ব্যাপার। তো সেটার বাস্তু পুরো আলাদা, এবং সেটাকে যদি কমার্শিয়াল বাস্তুতে কনভার্ট করে দেয়া যায়, সেটা কিন্তু সেই নেগেটিভ ইম্প্যাক্টটা দেবে না। অবশ্যই সেটাকে সেট আপ করে একটু দেখে নিতে হবে। সেটাকে তখন কমার্শিয়ালি দেখতে হবে যে লক্ষ্মী লাভের আশাটা হ্যাঁ কতটা হ্যাঁ সেখানে। একদম, ওটাকে একটু প্রপারলি দেখে নেওয়াটা ভালো। এবং মেন এন্ট্রেন্সটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট অরিজিৎ, কেন কি অনেকে আমাকে জিজ্ঞেস করে ম্যাম মেন এন্ট্রেন্সে খুব কনফিউশন। তো মেন এন্ট্রেন্সটা আমি একটু বলবো যে অনেকে, আমি শুনেছি এটা, অনেকে বলে সাউথ ফেসিং বাড়ি ভালো নয়, ওয়েস্ট ফেসিং বাড়ি ভালো নয়, শুধু উত্তর আর পূর্ব ফেসিং বাড়ি ভালো, এমন কিছু না। যে কোনো ফেসিং বাড়ি ভালো হতে পারে, শুধুমাত্র প্রবলেমটা হচ্ছে সাউথ ওয়েস্ট ডিরেকশানে। সাউথ ওয়েস্ট ডিরেকশানে এন্ট্রেন্সটা ভালো নয়, বাকি সব ডিরেকশানেই ভালো। আচ্ছা। মানে এমন নয় যে শুধু, আমরা অ্যাকচুয়ালি একটা চলতি কথা আছে পূর্বমুখী দোকান বা পূর্বমুখী বাড়ি হচ্ছে সব থেকে উত্তম, এমন কিছু নয়। সাউথটাও ভালো, ওয়েস্টটাও ভালো, সব ডিরেকশানই ভালো। আমি তো সবাইকে বলি কোনো গ্রহই খারাপ নয়, তো কোনো ডিরেকশানই খারাপ ব্যবহারটা নয়, জানতে হবে। ব্যবহারটা জানতে হবে যে কোথায় কি করছি। কর্পোরেটে এখন বিভিন্ন জায়গাতে তো বাস্তুর ব্যবহার বাড়ছে। একদম। আপনাদের কাছে যখন ক্লায়েন্টরা আসে, মূলত কি কি ধরনের রিকোয়ারমেন্ট নিয়ে তারা আসছেন? যেমন অনেকে দোকান করছে বা অনেকে বাড়ি করছে, তো বিভিন্ন রকম কমার্শিয়াল বাস্তুও প্রচুর থাকে। একটা আমরা গেছিলাম, আমি নাম ডিসক্লোজ করছি না, তার বিশাল বড় একটা টেক্সটাইল ফ্যাক্টরি ছিল। তো টেক্সটাইল ফ্যাক্টরির যে বাস্তু হবে, তার সাথে কিন্তু রেসিডেন্সিয়াল বাস্তু পুরোপুরি আলাদা, কখনোই মিলবে না। কখনোই মিলবে না। তার কারণ সেটা সেট আপ আলাদা, সেটার মেশিনস রয়েছে, মেশিনারি ইনভলভমেন্ট রয়েছে, বিগ বিগ ভারী ভারী মেশিনস রয়েছে, সেটা সে কোথায় রাখবে। একটা ফ্লোরে তার হয়তো মেশিনস হচ্ছে, একটা ফ্লোরে হয়তো তার প্যাকেজিং হচ্ছে। তো এরকমভাবে কিন্তু কমার্শিয়াল বাস্তুটা ডিপেন্ড করে। ডিপেন্ড করছে। একদম। এবার টেক্সটাইল বাস্তুর সাথে কিন্তু আবার রাইস মিল মিলবে না, কেন কি টেক্সটাইলের যে দ্রব্যটা সেটা আলাদা, আর রাইস মিল হচ্ছে ফুড প্রোডাকশনের মধ্যে চলে আসছে। দুটো তো আলাদা। দুটো আলাদা জিনিস। আপনি একটা কথা বলুন, এই যে জোডিয়াক সাইন বা রাশি, আহ, কোন রাশির প্রতি অ্যাট্রাকশন সব থেকে বেশি থাকে, মানে কোন রাশির মানুষের প্রতি অ্যাট্রাকশন সব থেকে বেশি থাকে, মানে কারা তাড়াতাড়ি রিলেশনশিপে যায়? লিব্রা, লিব্রা এবং এরিস, এই দুটো এমন রাশি, মানে খুব অ্যাট্রাকটিভ পার্সোনালিটি হয়, খুব চার্মিং পার্সোনালিটি হয়, এবং না এরা খুব তাড়াতাড়ি মিশে যেতে পারে মানুষের সাথে। অন্যান্য রাশিগুলো খারাপ তা বলবো না, কিন্তু এই রাশি দুটো যেটা আমি বললাম, এরিজ আর লিব্রা, মানে মেষ আর তুলা, এরা একটু বেশি ফ্রেন্ডলি নেচারের হয়, তাই জন্যে তাড়াতাড়ি করে এরা বন্ডিংটা করে নেয়, এবং দেখা যাচ্ছে মাল্টিপল রিলেশনশিপেও এরা বেশি থাকে। ভয়ঙ্কর ব্যাপার। যাই হোক, আমি একটা আরেকটা প্রশ্ন আসছি, সেটা হচ্ছে এখন সোশ্যাল মিডিয়াতে খুব ট্রেন্ড করছে, সেটা হচ্ছে দ্য নজর ইজ রিয়েল। এই যে নজর লাগা, ছোটবেলা থেকে আমরা দেখতাম যে আঙুল কামড়ে দিচ্ছে ঠাকুমারা, টিপ পরিয়ে দিচ্ছে, নজর কি সত্যি লাগে? সত্যিই লাগে। মানে এটা আমি কি বলবো তোমাকে অরিজিৎ, এটা নিয়ে আমি নিজেও ইন্টারভিউ নিয়েছি, অনামিকাদির সাথে, অঙ্কিতার সাথে, শ্বেতার সাথে, তারাও অ্যাডমিট করেছে, মানে হওয়া কাজ হয়নি, সাইন করা কাজ, সাইন করা প্রজেক্ট হয়নি।
তো তারা অ্যাডমিট করেছে, মানে ইন্টারভিউতে তারা, মানে মানুষও আমার চ্যানেলে গেলে বুঝতে পারবেন যে তারা কি বলেছেন। তো সত্যিই লাগে এবং ভয়ঙ্করভাবে লাগে। মানে নজর যে লাগে, এটা কেমন করে লাগে, মানুষ অনেক সময় খুব সুন্দর লাগছো, কোনো একটা কেউ বিয়ে বাড়িতে গেল, বলে দিল খুব সুন্দর লাগছো, এবার দেখবে পরের দিন পেট খারাপ হয়ে গেল, বা তার জ্বর হয়ে গেল, অথবা কোনো না কোনো শারীরিক প্রবলেম হলো। তো এটাও কিন্তু এবার সবার যে হবে তা কিন্তু নয়। কাদের কাদের নজর লাগে আর কাদের কাদের লাগে হ্যাঁ, না। এবার এইটা হচ্ছে, দেখবে অনেকে বলেছে, ছোটবেলায় আমরা শুনেছি যে রাশ হালকা, হুম হুম হুম। রাশ হালকা, এর রাশ হালকা, এর নজর লাগে, নজর বেশি লাগে, বেশি লাগে। তুই থুতু দিয়ে যাবি একটুখানি বা আঙুল কামড়ে যাবি, তোর রাশ হালকা, তুই ওখানে যাবি না। হুম। তো সবার যে লাগবে তা নয়। যেমন ধরো শ্মশান ঘাটে অনেক সময় বলা হয় যে যাবি না, নজর লেগে যাবে, বা ওখানের হাওয়া ভালো নয়। আবার 4টে বন্ধু গেল, 4টে বন্ধুর মধ্যে হয়তো একজনেরই হলো, 3জনের হলো না। তো এইটা একটা ব্যাপার। জোডিয়াক সাইনের ক্ষেত্রে তুমি যদি আমাকে জিজ্ঞেস করো, অবশ্যই লিব্রা। এদের নজর তাড়াতাড়ি লাগে। নজর তাড়াতাড়ি লাগে এবং রাশ হালকা, যদি আমি বলি সিম্পলি পাতি বাংলায়। আর মীন রাশি, তুলা রাশি, তারপরে হচ্ছে মিথুন রাশি, আর আরেকটা রাশি রয়েছে সেটা হচ্ছে কন্যা রাশি। এদের একটু রাশ হালকা হয়, আর রাশ বাকিগুলো ভারী। স্ট্রং। লিও, সিংহ রাশি, মানে আমরা এটা বলি যে যদি একটা রুমে সিংহ রাশি থাকে বা মেষ রাশি থাকে, সেই রুমটা জমজমাট হবে, তার মধ্যে একটা গাম্ভীর্য হবে, মানে ভয় সেখানে ছুঁতে পারবে না, তার মারাত্মকভাবে একটা অথরিটেটিভ থাকে। তো তার রাশ ভারী, ওই রাশ ভারীর সাথে আমি সিংহ রাশিকে রাখবো এই অবশ্যই। নজর অ্যাভয়েড করার জন্য কি করে? নজর অ্যাভয়েড করার অনেক ট্রিক্স রয়েছে, আমি আগেও বলেছি। একটা খুব সিম্পল ট্রিক যেটা সবাই করতে পারবে, যেটা আজকে আমি পডকাস্টের মাধ্যমে দেবো, সেটা হচ্ছে সন্দক নুন নিতে হবে হাতে একটুখানি। সন্দক নুন নিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ মাথাতে ঘোরাতে হবে, যে কোনোভাবে যদি আনইজি ফিল এরম হচ্ছে, ভাবে। হ্যাঁ অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে হবে 7বার, এবং বেসিনের জলে সেটাকে প্রবাহিত করে দিতে হবে, মানে ফেলে দিতে ভেরি হবে। ইজি। ভেরি ইজি। এটা রাত্রির বেলা শোয়ার আগে করতে হবে, কনজিকিউটিভলি 7 দিন। 7বার ঘোরাতে হবে, 7 দিন করতে হবে, আর ফেলে দিতে হবে। কিচ্ছু হবে না, মানে একদম সেটা, মানে একদম সুস্থ হয়ে যাবে। যদি কোনো রকমভাবে মনে হচ্ছে যে নজর লেগেছে, খুব ভালো কাজ করে। এই রেমেডিটা খুব ইজি, তাই আমি সবাইকে অনেকে বলি। অনেকে আছে যে কি কাজ হবে সেটা মানে আগে থেকে লোককে বলে দেয়। হ্যাঁ, এগুলোতে এটা কি লাগতে পারে? মানে তুমি ধরুন বলছো। আমি আমি একটা বাড়ি কিনবো হুম ভাবছি, হুম হুম কিন্তু 10টা লোককে বলে দিল হুম। কেনার আগে। হ্যাঁ, এটা না হয়, সবসময় আমি বলবো না, কিন্তু আমি দেখেছি হয়। এবং আমি নয়, অনেকে অ্যাডমিট করেছে, মানে অনেক সেলিব্রিটিরাও অ্যাডমিট করেছে যে হওয়া কাজ, যেটা আমি তোমাকে বললাম হয়নি, ওই প্ল্যান্ড প্রজেক্ট হয়নি। তো আমি বলবো যে একটু প্রগ্রেস করুক, তারপরে কিন্তু বলাটা ভালো। কেন কি না হলে দুঃখ পাওয়া যাবে। তার কারণ হচ্ছে আজকের ডেটে এই যে যখন সোশ্যাল মিডিয়ার যুগে হ্যাঁ বহু হ্যাঁ, মানুষ ব্লগিং করছে, ইত্যাদি করছে, সেখান থেকেও আবার উঠে আসছে যে নাজার ইজ রিয়েল। নাজার ইজ রিয়েল, একদম তারাও বলছে যে নাজার ইজ রিয়েল। যে তো ব্লগ করছে যে হ্যাঁ, আমার এই ঘরটা হচ্ছে, হতে হতে দেখা গেল আর হলো না। এরকম প্রচুর এভিডেন্সেস রয়েছে, আমি বলছি না, প্রচুর। মানে একসাথে ফটো পোস্ট করেছে কাপলস, তারপরে ফটো পোস্ট করার পরে আবার ঝামেলা লেগে গেছে, তারপরে আবার ঠিকও হয়ে গেছে, কিন্তু ঝামেলাটা লেগেছে। তো এরকম। আরেকটা বিষয় এখানে উঠে আসে, সেটা হচ্ছে যে বাড়ির বাইরের রং। হ্যাঁ, এটা খুব বিগ ইস্যু। বিগ ইস্যু। কোনটা হওয়া উচিত আর কোনটা হওয়া উচিত? বাড়ির বাইরের রং যদি তুমি আমাকে অ্যাভারেজ বলো, আমি তো অবশ্যই লাইট কালার বলবো। কিন্তু অবশ্যই যদি সেই প্লটটা কোনো স্পেসিফিক ফেসিং হয়, যেমন সাউথ ফেসিং বা ওয়েস্ট ফেসিং, তাহলে সেখানে স্পেসিফিক কালার কিন্তু কোনো বাস্তু কনসালটেন্টের কাছে গিয়ে সেটা প্রপারভাবে কিন্তু বলে দেওয়া যেতে পারে। আর অ্যাভারেজ যদি বলো, লাইট কালার করাটা বেটার। ওকে। যদি নর্থ ফেসিং হয়, যেমন ব্লু কালার করা যেতে পারে। ওয়েস্ট ফেসিং বাড়ি যদি হয়, ইয়েলো কালার করা যেতে পারে। তো এই রকম। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে ধরুন রঙের কথা হচ্ছে, তার সাথে অনেকে দেখা যাচ্ছে যে বাড়ির বাইরে বিভিন্ন ঠাকুরের ছবি লাগায়। সেটা কি ঠিক? আমি ঠিক না, বাড়ির বাইরে ঠাকুরের ছবি লাগার পক্ষপাতী নই। কেন কি, সে তো ওয়াচম্যান নয়, সে তো ঠাকুর ঘরে সে তো থাকবে। ঠাকুর ঘরে থাকবে। অনেকে গণেশ লাগায়, অনেকে হনুমানজি লাগায়। আমি যেটাই বলি সেটা হচ্ছে বাড়ির ভেতরে থাকবে, যাতে বাড়ির ভেতরে যে বাস্তুটা সেটা কারেক্টেড থাকুক। বাড়ির বাইরে উপায় রয়েছে, যাতে কোনো রকমভাবে
প্রবলেম না আসে, মেন এন্ট্রেন্সটা যেহেতু এনার্জি পয়েন্ট, সেখানে চিহ্ন মানে সিম্বলস ইউজ করা যেতে পারে, যেমন স্বস্তিক চিহ্ন বা ওম। এই চিহ্নগুলো মেন এন্ট্রেন্সে কিন্তু ম্যাজিক্যাল কাজ করে, যেটা কোনো নেগেটিভ এনার্জিটাকে ব্লক করছে। তো সেইটার জন্যে ঠাকুর দেবতার ফটোর থেকেও ইম্পর্টেন্ট সিম্বলস ইউজ করা। আরেকটা বিষয় হচ্ছে যে অনেককে আমি বলতে দেখেছি যে বাড়ির কালী পুজো খুব কঠিন এক কাজ, হুম কোনোভাবে দোষ ত্রুটি হলে অনেক ক্ষতি হয়ে যেতে পারে। সেটা কি আপনি দেখেছেন কখনো? কালী ঠাকুর রাখা যেতে পারে বাড়িতে, এমন কোনো আহ, নেই যে রাখা যেতে পারে না বা কালী ঠাকুর কেউ রাখবে না, এমন কোনো ব্যাপার নেই। কালী ঠাকুর রাখা যেতে পারে, কিন্তু নিষ্ঠাভাবে পুজো করাটা একটু টাফ হয় বলেই হুম। হয়তো মানুষ এটা বলেন। কিন্তু কালী ঠাকুর রাখতে কোনো সমস্যা নেই। তারা মায়ের ফটো অনেকের বাড়িতেই আমরা দেখেছি থাকে, কালী ঠাকুরের কোনো মূর্তি বা ফটো রাখা যেতেই পারে। হুম। তো সেটাতে কোনো ব্যাপার নেই। হ্যাঁ, মানে ওম ক্রিম কালিকাওই নমঃ, এই মন্ত্রটা যদি কালী ঠাকুরকে এভরিডে 11 বার করে হলেও যদি হুম। শোনানো যায় বা পাঠ করা যায়, খুব ভালো কাজ করে। হুম। 108 বার যদি কেউ নাও করতে পারে, ওম ক্রিম কালিকাওই নমঃ, হুম। এই মন্ত্রটা। আচ্ছা, আর একটা বিষয় থাকে, সেটা হচ্ছে যে এই যে লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ, বহু টিনেজাররা ভাবে যে আমার ভবিষ্যৎটা কীরকম আছে, এটা কি জন্মছক থেকে বোঝা সম্ভব? একদম বোঝা সম্ভব। ফিফথ হাউস হচ্ছে আমাদের রিলেশনশিপ, যে কোনো কারোর ফিফথ হাউস। তো যদি একটু কেউ জন্মছকটা যে কুষ্টিগুলো ছোটোবেলায় করা হয়, ফিফথ হাউস যদি একটু দেখে নেয়, ফিফথ হাউসের রিলেশনশিপ হওয়ার চান্সেস আছে কি না ফিফথ হাউস থেকে জানা যায়। ফিফথ হাউসের লর্ড যদি সেভেন্থ হাউসে বসে থাকে, সেভেন্থ হাউস হচ্ছে আমাদের ম্যারেজ, তার মানে রিলেশনশিপটা ম্যারেজে কনভার্ট হলো। ফিফথ লর্ড সেভেন্থ হাউসে বসে গেল। অথবা ফিফথ হাউসের লর্ডের পজিশন দুর্দান্ত, খুব ভালো, বা সেভেন্থ হাউসের সাথে ফিফথ হাউসের কোনো রকমভাবে জন্মছকে কানেকশন হচ্ছে। অবশ্যই এটার জন্যে একটা ভালো অ্যাস্ট্রোলজার যদি দেখিয়ে নেওয়া হয় বেটার হয়, কেন কি সাধারণ মানুষের জন্য একটু টাফ। তবে এটা জন্মছক থেকে কিন্তু বলে দেয়া একেবারে সম্ভব যে লাভ ম্যারেজ হবে না অ্যারেঞ্জ ম্যারেজ হবে, এটা হুম। জন্মছকে থাকে। এটা হতে পারে যে আরেকটা জিনিস যেটা খুব ইজিলি সম্ভব, যে ব্রেকআপস আছে কিনা লাইফে, এটাও কিন্তু জন্মছক থেকে বোঝা যায়। আমি দেখেছি পার্সোনালি, ফিফথ হাউসে যদি কেতু থাকে, অথবা ফিফথ হাউসের লর্ডের সাথে যদি কোনোভাবে কেতু বসে থাকে, কেতু হচ্ছে ডিট্যাচ করে, হুম। ডিট্যাচমেন্ট মানে সেপারেট করবে। সে কখনো না কখনো লাইফে কেউ আসবে এবং তার সাথে সেপারেট করবে। তো এটাও কিন্তু বলে দেওয়া সম্ভব যে ব্রেকআপস হয়েছে কি কারুর হবে, এটা বলে দেওয়া যায়। আপনাকে অনেকক্ষণ আটকে রেখেছি, দারুণ লাগছে যদিও, কারণ এই ধরনের এপিসোড হলে একটু নিজের বাড়ির কথা, নিজের হাতের কথা মিলিয়ে মিলিয়ে দেখছিলাম, আমিও রিলেট করার চেষ্টা করছিলাম। আমি একটা জিনিস জিজ্ঞাসা করবো, আপনি আগের দিনকেও বলছিলেন আগের এপিসোডে যে অ্যাস্ট্রোলজি আর বাস্তু এই দুটো কানেক্টেড, এই দুটো কিভাবে কানেক্টেড, এই যে দশা আর দিশা, এই দুটোর কানেকশনটা কিভাবে আপনারা করেন? দশা মানে হচ্ছে মহাদশা। প্রত্যেকটা মানুষের সব সময় কোনো না কোনো মহাদশা চলে, কোনো না কোনো প্ল্যানেটের, এবং এটা আমাদের টাইমিংটাকে ঠিক করার জন্য হেল্প করে। মানে কোনো ইভেন্ট হবে বা কোনো ইভেন্ট হতে চলেছে, সেটাকে প্রেডিকশনের জন্যে মহাদশাটা ওয়ান্ডারফুল কাজ করে। তো সেটাই হচ্ছে দশা। দিশা হচ্ছে ডিরেকশনস বাস্তুতে। তো দশাই কিন্তু দিশা দেখাবে। যেটা আমি সবসময় বলি, যে কোনো একটা ইভেন্ট, ধরো কেউ নতুন বাড়ি কিনেছে, বাস্তু প্রবলেম রয়েছে, 6 মাস কিছু হলো না, তার দশা খুব ভালো চলছে। যখনই কোনো ভুল কোনো বা উইক প্ল্যানেটের মহাদশা আসবে বা অন্তর্দশা, এডি বলা হয়, অন্তর্দশা প্রত্যন্তদশা এরকম থাকে, তখন কিন্তু তার ওই যে বাস্তুর যে প্রবলেমটা, সেটা কিন্তু ওই পার্টিকুলার টাইমে ফল দেবে। আচ্ছা। এই টাইমিং আর বাস্তু এই দুটো কানেক্টেড। মানে বাড়িতে ঢুকেই যে কেউ ভাববে যে প্রবলেম হবে, তা নাও হতে পারে। তার সেই টাইমটা হয়তো ওয়ান্ডারফুল চলছে, হি ইজ এনজয়িং হিজ লাইফ, বাট 2 বছর 5 বছর পরেও কিন্তু সেই ফলটা পেতে পারে। এবং আমি সবসময় বলি যে অ্যাস্ট্রো বাস্তুর এই অ্যালাইনমেন্ট ওয়ার্কস ওয়ান্ডারফুল। কি অ্যালাইনমেন্ট? যদি কারো জন্মছকে বুধ খুব ভালো রয়েছে, উত্তর দিকের এন্ট্রেন্স দুর্দান্ত। কিন্তু যদি কারুর বুধ নিচস্থ জন্মছকে
উত্তর দিকটা কিন্তু তার জন্যে অতটা ভালো হবে না। হুম। মানে হয়তো উত্তর দিকে সে সবসময় থাকছে, সেখান থেকে সে হয়তো পুরোপুরি অপরচুনিটিটা নাও পেতে পারে। এবং দেখা যায় যে বুধ খুব নিচস্থ, বুধের একটা অন্তর্দশা এলো, তখনই হয়তো চাকরিটা হারাতে হলো, অথবা কোনো না কোনো মিসহ্যাপনিংস হলো। তো আমাদের কিন্তু এই অ্যাস্ট্রো বাস্তু দুটোই কানেক্টেড। শুধু যে বাস্তুর এফেক্টটা হবে, অবশ্যই বাস্তুর এফেক্ট হবে, কবে হবে দশা বলবে, তো ওকে, দশাই দিশা দেখাবে। ভাগ্যে যাহা লিখন আছে। একদম। কিন্তু আমি এটাও বলছি সবাইকে যে নো ওয়ান ক্যান চেঞ্জ এনিওয়ানস ডেস্টিনি উইচ ইজ অলরেডি ডিজাইনড বাই গড। কোনো অ্যাস্ট্রোলজার, কোনো বাস্তুবিদ, কেউ কিন্তু কারুর ভাগ্যের লেখন বদলাতে পারে না। এবং এটা আমার ওয়েবসাইটেও লেখা রয়েছে, কেন কি আমি এটাকে ভীষণ বিশ্বাস করি, আমার রিসার্চ এটা নিয়ে। কিন্তু কারুর ভাগ্য কিন্তু কেউ বদলাতে পারে না। মানে কেউ যদি আমার কাছে ভাগ্য বদলানোর জন্যে কেউ আসে, আমি কিন্তু বলবো এই আসবেন এই না। এই ভাগ্যটা প্রেডিকশন করা সম্ভব? ভাগ্যটা প্রেডিকশন করা সম্ভব বলতে আমরা ভাগ্যটাকে অ্যাকচুয়ালি প্রেডিক্ট করছি না, আমরা যেটা করছি একটা জন্মছক কিভাবে এগোলে ভালো হতে পারে, বেটার। মানে এই জন্মছকটা কি বিজনেসের না চাকরির, এইটা যদি একটা ব্যক্তি জেনে যায়, তাহলে তো সে প্রথম থেকে তার প্রিপারেশনটা সেভাবে করতে পারে। এবং ডিরেকশনটা পেতে সুবিধা হবে। ডিরেকশন, অ্যাস্ট্রোলজি একটা রোড ম্যাপ, একটা গাইডেন্স, কোনো ভাগ্য বদলানো সাবজেক্ট না যে উইথ রেমিডিজ ম্যাজিক্যাল রেজাল্ট, শর্টকাট, কোনো শর্টকাট হয় না লাইফে, বাকিটা বাকিটা ওপরওয়ালা। ওপর থেকে fixed। একদম। অনেক অনেক ধন্যবাদ। হয়তো উপরওয়ালা এটাও ফিক্সড করে দিয়েছিল যে আমাদের এপিসোডগুলো এত হিট হবে। আজকে এতটা সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ। আর ডেফিনেটলি আমাদের আরও কিছু প্রশ্ন রয়ে গেল, সেগুলো নিয়ে আপনার সাথে পরে দেখা হবে। তবে এই পর্যন্ত এই যে পরপর দুটো হিট এপিসোড একদম। করার জন্য, আর অবশ্যই 3 নম্বরটা আজকে শ্যুট হলো, এটার জন্য অনেক ধন্যবাদ থ্যাংক আপনাকে। ইউ সো মাচ অরিজিৎ ফর ইনভাইটিং। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।